বাটে তাও লপ লপ 300 দই 1 কেজি মিষ্টি খেয়েছিলাম। পানি বাড়াতে মাথা ঢেলে দেবো, মাথা ঢেলে দেবো। 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে প্রচন্ড গরম। আপনি এখনো এই দোকান এবং আধা ঘন্টা সময় লাগছে না, পুরো বাজারটা ফাঁকা হয়ে গেল। জামাই শর্ট তুলে তুলে খেয়ে ফেলতেছে। কোনোদিন ইচ্ছা করে না পানি একটু মিশাইতে? না মানে গেছি, এটা তো একটা পাপ। হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আছি সঞ্চিতা's ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি আছি একটা ঐতিহাসিক শহরে, যেটা কিনা একটা থানা এবং পৌরসভা। পুরনো স্থাপনা, বাজার এবং রাস্তাগুলো আজও কিন্তু সে ব্রিটিশ আমলের সাক্ষী বহন করছে। আপনারা দেখছেন এই যে পুরনো শহর, এই শহরের আনাচে কানাচে কিন্তু ইতিহাস এবং ইতিহাস কথা বলছে। এই যে বিল্ডিংগুলো, সে প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু কোনায় কোনায় রয়েছে সেই ব্রিটিশ আমলের ছাপ। করতোয়া নদীকে ঘিরে এখানে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য আর জনপদ। ব্রিটিশ আমলে এই পৌরসভা গড়ে উঠেছিল 1876 সালে, যা বাংলাদেশের পুরনো মানে প্রাচীনতম পৌরসভাগুলোর একটি। ব্রিটিশ আমলে কি করে এখানে অনেকে বাণিজ্য করতে আসতো সেই ইতিহাস খুঁজবো। হ্যালো সঞ্চিতা's ভিউয়ার্স, বুঝতে পেরেছি তোমরা গেস করতে পারছো না। আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি। আমি রয়েছি বগুড়া জেলার শেরপুর থানা এবং পৌরসভায়। ব্রিটিশ আমলে কি করে এটা বাণিজ্য হতো এবং এখানকার দই কিন্তু বিখ্যাত, সেই দইয়ের কারখানায় কিন্তু তোমাদেরকে নিয়ে যাবো। আজকের ব্লগে আমি কিন্তু শুধু ঘুরবো না, জানবো এই থানা শেরপুরের ইতিহাস। শেরপুর শুধুমাত্র একটি উপজেলায় নয়, এটি হচ্ছে উত্তরবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। 500 বছরের পুরনো সুলতানি আমলের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা রয়েছে, যা হচ্ছে খেরোয়া মসজিদ। খেরোয়া মসজিদ এখনো ঝড়, বাতাস, বৃষ্টি, ভূমিকম্প, বিভিন্ন রকমের প্রতিকূলতা মেনটেন করে কিন্তু টিকে আছে, দাঁড়িয়ে আছে আজও। আজকে আমরা জানবো শেরপুরে কেন দই এত বিখ্যাত এবং আমি সেই দইয়ের কারখানায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেরপুরের দইয়ের বিশেষত্ব। চলো আমার সাথে। শেরপুর শহর থেকে এবার আমাদের গন্তব্য ঐতিহাসিক খেরোয়া মসজিদ। বাইক নিয়ে শহর ছেড়ে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই যেন মনে হচ্ছে আমি শুধু একটা জায়গায় যাচ্ছি না, বরং কয়েকশো বছরের পুরনো ইতিহাসের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আছে আমার রিপন কাকু। এই পথেই রয়েছে শেরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন খেরোয়া মসজিদ। প্রায় 450 বছরের পুরনো এই মসজিদ নির্মিত হয়েছিল 1582 সালে। মসজিদের শিলালিপি থেকে জানা যায় মির্জা মুরাদ খান কাকশাল এইটি নির্মাণ করেছিলেন। বিশেষত্ব হলো এই স্থাপত্য সুলতানি আমলের ঐতিহ্যের সঙ্গে মুঘল স্থাপত্যের শুরুর দিকের প্রভাবের একটি সুন্দর সমন্বয় দেখা যায়। আর খেরোয়া মসজিদের ইতিহাসকে আলাদা করে দেখার সুযোগ নেই, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে পুরো শেরপুরের ইতিহাস। 1600 শতকের শেষের দিকে যখন বাংলায় মুঘল শাসনের প্রভাব বিস্তার করছে, তখন এই অঞ্চলটি ছিল রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক সূত্রে শেরপুরের এই অঞ্চলকে শেরপুরের মোর্চা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আজকের শান্ত ও ব্যস্ত শেরপুর শহরের পেছনে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার পরিবর্তন আর বহু শতকের ইতিহাস। সময়ের সঙ্গে শেরপুর শুধু একটি ঐতিহাসিক জনপদ হিসেবেই নয়, প্রশাসনিক ও নগর কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্রিটিশ আমলের শুরু থেকেই শেরপুর ছিল এই অঞ্চলের উল্লেখযোগ্য শহরগুলোর একটি। এমনকি বগুড়ার বর্তমান নগর বিকাশেরও আগে 1869 সালের 1 এপ্রিল শেরপুর পৌরসভার প্রতিষ্ঠা হয়। অর্থাৎ আজ থেকে 150 বছরেরও বেশি আগে থেকেই শেরপুর একটি সংগঠিত পৌর শহর হিসেবে তার যাত্রা শুরু করেছিল। তাই শেরপুরকে শুধু বগুড়ার একটি উপজেলা হিসেবে দেখলে এর ইতিহাসের একটা বড় অংশই আমাদের অজানা থেকে যাবে। এই শহরের রাস্তা, পুরনো স্থাপনা আর জনপদের ভিতরেই লুকিয়ে আছে সুলতানি যুগ থেকে মুঘল আমল, তারপর ব্রিটিশ শাসন, এমন দীর্ঘ সময়ের ইতিহাস। এর আগে জমিদার বাড়ি ছিল, বুঝছো? কত বছর পুরনো বললেন? 200-250 বছর হবে এটা এই বাড়িটা? তাও 300 বছর হবে, তাই না? 300 বছর পুরনো আপনাদের বাড়ি? শেরপুরের এই পুরনো শহরের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমি যেন শুধু একটা শহরের ভেতর দিয়ে হাঁটছি না, হেঁটে যাচ্ছি কয়েকশো বছরের ইতিহাসের ভেতর দিয়ে। আমি সঞ্চিতা দত্ত, আর আপনাদের জন্য শেরপুরের সেই পুরনো ইতিহাসটাকেই একটু একটু করে খুঁজে বের করার চেষ্টা করছি। এই শহরের প্রতিটা পুরনো রাস্তা, স্থাপনা আর মানুষের মুখে মুখে বেঁচে থাকা গল্প, সবকিছুর মধ্যে যেন লুকিয়ে আছে শেরপুরের অতীতের কোনো না কোনো অধ্যায়। আর ইতিহাসের এই পথ চলতে চলতেই এবার আমরা খুঁজে দেখব শেরপুরের এমন একটি ঐতিহ্য যার নাম শুনলেই বগুড়ার কথা মনে পড়ে যায়, বিখ্যাত বগুড়ার দই। তবে দইয়ের গল্প শুরু করার আগে আমাদের যেতে হবে একেবারে সেই জায়গায় যেখান থেকে এই দইয়ের মূল উপকরণ মানে খাঁটি দুধ পাওয়া যায়, এবং মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে এই বাজারে হাজার হাজার লিটার দুধ বিক্রি হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে শিশু পার্ক, উত্তর শাহবারা শিশু পার্ক, 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডে শিশু পার্ক মানে শিশু পার্কের মধ্যে যে বাজারটা বসছে সেটা শিশু পার্ক। কত করে কেজি? দাম পাই আমরা তো দাম পাচ্ছি না। 50 টাকা করে, তারপরে দাম পাচ্ছি। একশোর খাদ্যের দাম হলে 65 টাকা, তাহলে দাম পাচ্ছি বুঝি আমরা।
একদিন একটু কম আছে তাই একদিন কোনো কি করে বুঝবেন যে এটা খাঁটি? এরকম একবারে এটা এইভাবে আসবে আঠা আঠা আসবে না? আসবে আটা আছে না আসেনি? ভালো হলে $2 দিলেই এইভাবে আসবে বাহ, দুধ যাচাই করার একটা ভালো পদ্ধতি। কত করে বললেন? 65? 50টা দাম তো হচ্ছে আপনি আবার 65 কোটি পেলেন দাম কি 50 টাকা করে কেজি? 50টা করছে আমাদের ও করছে। হ্যাঁ আপনি যাচ্ছেন কত? আমি 60 টাকা যাচ্ছি 60 টাকা। হ্যাঁ দুধটা যে এরকম করে ডলা দিয়ে দেখলো যে খাঁটি মনে হচ্ছে না। বলানো ওই পিসিং দিক এলিয়াতে মিশিং দিক দুধের মধ্যে পানি বাড়াতে মাথা ঢেলে দেবো ও যদি এটা ভুয়া হয় তাহলে কি করবেন? মাথা ঢালবেন? মাথা ঢেলে দেবো দুধ মাথা ঢেলে দিবেন? আমার মাথা ঢেলে দেবো আসলে কাস্টমার প্রতিদিন কেমন কেমন কাস্টমার পান? আপনি কয় লিটার দুধ বিক্রি করেন? কাস্টমার কত রকমের আসে বোঝেন না প্রতিদিন কয় লিটার দুধ বেচা লাগে আপনার? শুনুন গরু ব্যাগ বেঁচে এলা দিছে জমি কিনবে ধরে খালি একটা গায়ে আছে হ্যাঁ, আমরা এই এটি বোতলে দুধ বেশি না আমাদের আমি বসে এখন অল্প দুধ এই বোতলে গিয়ে বসে আছে আচ্ছা। অল্প দুধ বেচতে এসে মানুষের কি কি প্রশ্ন শুনেন আপনি? এটা শুনলেন তো হ্যাঁ, জীবনে দুধ যারা না কিনে তারা ফস করে এক কথা কওয়া লাগে জীবনে মনে হয় আমার জীবনে একটা দুধ আড্ডা লাগেন তারাই এক অদ্ভুত এক কথা কওয়া লাগে ওই শুনে দেখেন যারা সারা জীবন চা বেছে ওদের আমরা দুধ আপনার এরকম কাস্টমার পেলে আপনি কি করেন? রেগে যান? কথাই বলছে আমার ও, কথা কওয়া বন্ধ করে দেন। হ্যাঁ আচ্ছা, কয় লিটার দুধ বেচেন প্রতিদিন? বর্তমানে এখন 7 হচ্ছে আগে আমি 1 মণ 40 কেজি 50 কেজি বেচছি আচ্ছা, এখন একটু কম নাকি? আমরা গরু ব্যাগ বেচছি বেচে জমি কিনছি আপনার নিজের গরু আছে সেখান থেকে? নালি মাসের গরু পায় না আমাকে দুধ দিবে আপনি তাহলে পানি মেশান না, তাই তো? আপনি গ্যারান্টি না আপনি মিশিং দেন এর মধ্যে তুমি পানি মিশাই যাই ভিডিও করে তার মাথা ঢেলে দেবো মানে যে ভিডিও করতেছে তার তার মাথা মাথা ঢেলে দেবো তাহলে দুধ দিয়ে গোসল করে দিবেন? তুই দিন না চ্যালেঞ্জ দিচ্ছি উনি বলছেন যে আমি ভিডিও করছি আমার মাথায় দুধ ঢেলে দিবে যদি সে দুধের মধ্যে কোনো রকম ভেজাল থাকে। ভেজাল নাই, পানি নাই, কিচ্ছু নাই, তাই আমার আসলে মাথায় ঢেলে গোসল করার কোনো সুযোগ নাই। যাই হোক, এটা বাজারে আছে এখন এই মুহূর্তে এবং এই যে শেরপুরের অথেন্টিক দই বানানো হয় সেই দুধগুলো কিন্তু যাচ্ছে এখন। দেখেন দুধ এতগুলো কিনে কোথায় নিয়ে যাচ্ছেন? কারখানায় কিসে? দইয়ের কারখানা। কয় লিটার কিনলেন? আমি কিনে নিতে আমি বিক্রি করতেছি ও, আপনি বিক্রি করছেন? কত করে লিটার? খাঁটি নাকি পানি মেশানো আছে? চাচা, দুধে পানি আছে নাকি? থাকতেই পারে বাবা, এখন তো স্বীকার করে নাকি কিছু বুদ্ধি নাই। গ্যারান্টি নাই? বিশেষ মিটার নেছেন দেখেন। আসলে এই বাজারটা কতক্ষণ থাকে? এই বাজারটা মূলত 12টা থেকে 12:30-35-এর ভিতর বাজার একদম দুধ বিক্রি শেষ, আধা ঘন্টা। কত লিটার দুধ বিক্রি হয়? প্রতিদিন সর্বনিম্ন 20,000 থেকে 25,000 লিটার দুধ বিক্রি হয়। প্রতিদিন 20,000 থেকে 25,000 লিটার। সপ্তাহে কয়দিন এই বাজারটা থাকে? প্রতিদিন 7 দিন 7 দিন। ঈদের দিনও বাজার এখন। ঈদের দিনে বাজার ঈদের দিনও কি দই মিষ্টি বানানো হয়? হ্যাঁ, ঈদের সময়তে 150 টাকা 120-30 টাকা হয় 130 টাকা লিটার দুধ বিক্রি হয়। মানে বিশেষ দিনে দুধের দাম বৃদ্ধি পায় আর কি। পয়লা বৈশাখে দাম বেশি। আপনি দুধ বিক্রি করছেন তাই তো? দুধ বিক্রি করে নিয়ে দাম করছে ও, দামাদামি হচ্ছে এখন। আচ্ছা, কত মানে কত করে লিটার? 55 টাকা লিটার কত বছর থেকে দুধ বিক্রি করেন? 12-14 বছর প্রতিদিন ক লিটার দুধ বিক্রি করতে পারেন? প্রতিদিন 50-45 গরু বাড়িতেই আছে? আচ্ছা, পানি টানি মেশান না? পানি মিশে মানে কখনো যদি মনে হয় যে না একটু পানি মিশিয়ে দিলাম, এটা এরকম কি? মনে অভিজ্ঞতা আর আমরা ব্যবসা যারা আপনার কাছে দুধ কিনে তারা আসলে কি মানে কাজে কেনা হয়? মানে ওই যে দইয়ের জন্য নাকি? দই মিষ্টি সব কাজে লাগে এই কাজেই বেশি? মানে এখানে শুধু দই মিষ্টিটার জন্য বিখ্যাত তো শরীর। হ্যাঁ দই মিষ্টি সব আপনি বেশি বোঝেন কে বুঝলেন? কত করে কেজি বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। 30? কত লিটার পানি মিশাইছেন? কত লিটার দুধে? এটা তো পানি বেচে আজকে বাজার সের উপরে ঘষে না বুঝছে সিন্ডিকেট করে দাম কমে মানে এখান দেয় হাফ লিটার 30। ও, আমি তো লিটার জিজ্ঞেস করছি। ও আমি বুঝতে পারিনি হাফ। আপনারা বাড়ির জন্য কিনতেছেন না? মানে এখান থেকে প্রতিদিন নিয়ে যান? এখানে একটু দাম কম পাওয়া যায়? দামও কম, না 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 না, বেশি নিচ্ছে? হ্যাঁ, বেশি হয় বুঝতে দুধটা খালি 4 টাকা 5 টাকা বেশি নেই, কারণ আমাদের মাথার এটা হচ্ছে ইয়া হয় কি বলে আপনার
নদীর হলেও ইয়ে লাগে। মনিটা বেশি হয়, সবাই এখান থেকে নেয়। আচ্ছা। আর বাজারে গেলে অনেক সময় শুকিয়ে যায়, এখানে একবারে বলেন ফিক্সড রেটের মতো, যেরকম শোরুম আর হচ্ছে খোলা বাজার এইরকম। ওকে ওকে। আপনি কি কিনলেন? হ্যাঁ বিক্রি করলাম। বিক্রি করলেন পুরো সবগুলোই? হ্যাঁ কত টাকা বিক্রি করলেন? কয় লিটার? এগুলো কত করে আমার তো মাপ হয়নি, এটা তো পাবো না, কিন্তু আমার লিটার বেচলাম হলো আপনার 57 টাকা। 57 টাকা লিটার দইয়ের কারখানা কিনে নিল, তাই তো? আচ্ছা, প্রতিদিনই এরকম দুধ বিক্রি হয়? এই যে এই বাজার প্রতিদিনই বসে? হ্যাঁ প্রতিদিন। আপনি দুধ কিনলেন নাকি বেচবেন? ও, আপনি কিনতে আসছেন? ও, কত করে কিনলেন? 55 করে। আচ্ছা, এতগুলো দুধ দিয়ে কি করবেন আপনি? অনেকগুলো দুধ কিনতেছেন তো। বেশি করে কিনে রাখি ফ্রিজে, কয়দিন হয় আবার নিয়ে আসি। কোনোদিন ইচ্ছা করে না পানি একটু মিশাইতে? না না, মানে গেছি, এটা তো একটা পাপ। আচ্ছা, মানুষ তো টাকা দেয় জিনিস কিনবে, পণ্য কিনবে টাকা দিয়ে, সেখানে আমার কেন দুনিয়াবিও পাপ, আগেও দিবও পাপ। আচ্ছা। যদি কোনো সভ্য মানুষ হয়, যদি মানে যে ধর্মেরই হোক, সে পানি মিশ দিবে না। এটা তো দুধ তোলা দুধ আমাদের এখানে এই প্রায় 24 লাখের উপরে দাগ, এই দাগের যে মানুষের তোলা দেয় সেই তোলার দুধ। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই আধা ঘন্টা এবং 35 মিনিটের ভেতরে এই 20,000-25,000 লিটার দুধ একেবারে ফিনিশ। এটা খুবই অবাক কাণ্ড। আমি জাস্ট আধা ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে সবাই দুধ নিয়ে চলে যাচ্ছে ভ্যানের মধ্যে, ভর্তি ভর্তি দুধের বোতল, তারপরে হাঁড়িতে করে সবকিছু করে সিস্টেম করে এগুলো দইয়ের কারখানা, মিষ্টির কারখানায় চলে যাচ্ছে এবং আধা ঘন্টা সময় লাগছে না, পুরো বাজারটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, প্রতিটা দিনে আধা ঘন্টার জন্য এই বাজারটা খোলা থাকে? এই আধা ঘন্টার সময় যারা আগে আসে তারা আগে পায়, যারা পিছিয়ে আসে তারা পুরাই বাঘের মুখে চলে যায়, যেটা আমরা শুনি। 40 মিনিট বা 45 মিনিট পর আসে এখানে 1 লিটার দুধ পাওয়া যাবে। 40-45 মিনিট পরে আসলেও এখানে দুধ পাওয়া যাবে না, এটা খুবই সত্য কথা। এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা বাজার পুরো ফাঁকা হয়ে গেল, জাস্ট আধা ঘন্টা সময়ও লাগে নাই। মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে যখন দেখলাম এত বিশাল পরিমাণে দুধের বাজার শেষ হয়ে গেল, তখন সত্যিই বুঝতে পারলাম শেরপুরের দইয়ের পেছনে এই দুধের বাজারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এবার চলুন এই খাঁটি দুধগুলো কোথায় যাচ্ছে আর কিভাবে এই দুধ থেকে তৈরি হচ্ছে শেরপুরের ঐতিহ্যবাহী বিখ্যাত দই, সেটাই আমরা এবার সরাসরি চলে যাব রিপন কাকুর শ্বশুরের দইয়ের কারখানায়, খিরসাপাতা দই। শেরপুরে এসে দই না খেলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই দইটা কিভাবে বানানো হয়, কারিগরের সাথে কথা বলে জানাবো তোমাদেরকে এই দইটা কেন অথেন্টিক এবং এই খিরসাপাত দই কেন আপনারা খাবেন, কেন টেস্ট করবেন। আমি নিজে টেস্ট করে আপনাদেরকে টেস্ট জানাবো, আপনাদের কাছে পৌঁছে দিব। সঞ্চিতাস ব্লগ দেখছেন এবং সঞ্চিতাস ব্লগে এইবার পর্বে রয়েছে শেরপুর, যা কিনা বগুড়ার একটি থানা। আপনারা অনেকেই জানেন না এই শেরপুরে কি ছিল কি ছিল না, সবকিছু আজকে আমি জানাবো আপনাদেরকে। ভিডিওটা স্কিপ করবেন না এবং আমার ভিডিওর সঙ্গে থাকুন। চলে এসেছে খিরসাপাতা দধি ভাণ্ডারে। বাজারে নামি দামি ব্র্যান্ড যখন একচেটিয়া ব্যবসা করছে, তখন খিরসাপাতা দধি ভাণ্ডার কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে অথেন্টিক দই। কিভাবে বানানো হয় সেই অথেন্টিক দই আমরা এখন একবারে কারখানার ভেতরে গিয়ে দেখব। এই মুহূর্তে দইয়ের কারখানায় চলছে দুধ জাল দেওয়ার কাজ এবং প্রত্যেকটা চুলায় কিন্তু দেখতে পাচ্ছি একটা কড়াইতে কতখানি দুধ আছে? একটা কড়াইতে কত? প্রত্যেকটা কড়াইতে কিন্তু 100 কেজি করে দুধ রয়েছে এবং এটাকে জাস্ট শুকিয়ে 60% করা হবে, 40% এটাকে অফ করা হবে এবং ঘন যখন হয়ে আসবে তখন কিন্তু দই বানানো হবে। তো এই যে এই রুমটা টেম্পারেচার এই মুহূর্তে আমি যেটা ফিল করছি 80 ডিগ্রি সেলসিয়াসে কম হবে না, 80 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম, এর বেশি হতে পারে। এবং এত বেশি গরম, এতগুলো বড় বড় চুলা জ্বলছে, 4টা চুলা কিন্তু এখানে জ্বলছে এবং 4টা চুলার যে তাপমাত্রা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, এতটা তাপমাত্রায় কিন্তু ওরা কাজ করছে। আমরা হয়তো কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে অস্থির হয়ে উঠতে পারি, কিন্তু এই যে টেম্পারেচারের মধ্যে দই বানাতে গিয়ে ওনারাই আসলে দই হয়ে যাচ্ছে কিনা এটা আমার প্রশ্ন। এখানে সব থেকে বড় একটা কড়াই আমি দুধ জাল হতে দেখছি, সেখানে কিন্তু 200 কেজি দুধ রয়েছে, এটা অনেক বড় একটা কড়াই। এখানে আরেকটা রয়েছে, দুটো কিন্তু 200 কেজি 400 কেজি, আর এখানে একটা ছোট রয়েছে 100 কেজি, এখানে আরেকটা 100 কেজি ছিল। তো একসাথে কিন্তু 600 কেজি জাল হতে দেখছি, আরো অনেক দই হবে। আমি একবারে এটা দেখলাম, এরপরে আরো অনেকগুলো দই বানানোর জন্য কড়াই বসানো হবে এবং দুধ জাল দেওয়া হবে। এই মুহূর্তে আমি রয়েছি 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে, প্রচন্ড গরম। তোমরা কি এখানে বাঁচতে পারবে? আসলে সব থেকে বড় কড়াইয়ে দুধ জাল হচ্ছে। আগুনের তাপে ধীরে ধীরে বদলে যায় দুধের রূপ। ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে দুধের ভেতরের জল শুকিয়ে তাকে করা হয় আরো ঘন, আরো গাঢ়।
এই প্রচণ্ড উত্তাপ, ধৈর্য আর কারিগরের নিপুণ হাতের ছোঁয়াতেই তৈরি হয় দইয়ের আসল ভিত্তি। একদিকে আগুনের তাপ, অন্যদিকে নিরলস পরিশ্রম, আর তারই ফল শেরপুরের সেই ঐতিহ্যবাহী স্বাদের দই। জামাই কি করে এটা? জামাই শর তুলে তুলে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, জামাই শর তুলে খেয়ে ফেলতেছে। কি হবে এটা? সর খাবো, সর শর খাবা? খাঁটি সর, এই যে সম্পূর্ণ এগুলো সর। তো একটু নিলাম, 1 কাপ সর খাবো। তুমি দই খাও, শর খাও, ঘি খাও? এইরকম মোটা সর। ও লোভনীয় একদম। শ্বশুরের কারখানা থেকে সব খেয়ে শেষ করে ফেললো। সেই মজা। খাঁটি দুধের খাঁটি সর, এটা থেকে ঘি বানানো যেতে পারতো, কিন্তু এখান থেকে সর তুলে ফেলা হয় না। এই দইয়ের সর না তুলেই একদম ক্ষীর ক্ষীর মতো করে দইটা বানানো হয়। এই জন্য তো খিরসা পাতা নাম। এই গামলায় যে দুধটা রাখা রয়েছে এখন, এই দুধটা এটা হচ্ছে টক দই বানানোর জন্য। টক দই বানানোর জন্য যে পাতিলগুলো সেগুলো আমরা রাখা দেখতে পাচ্ছি, এবং এই দুধগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দেওয়া হবে। টক দই বানানোর জন্য দুধে কোনো প্রকারের চিনি মেশানো হয়নি, যার কারণে দুধ জাল দেওয়ার পরেই পাত্রে টক দই বসানোর জন্য দুধ ঢালা হচ্ছে। এগুলোকেই বলা হয় সরা, এবং শাহী দই, মিষ্টি দই, অল্প মিষ্টি দই ভরানোর জন্য এই পাত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটা কি দই ভরানো হচ্ছে? শাহী। শাহী দই বাজারের সেরা দই। এই দইয়ে দুধের ঘনত্বের পরিমাণ বেশি থাকে এবং এটার মিষ্টি একটু কম থাকে, যার কারণে খেতে কিছুটা ক্ষীরের মতো লাগে। এইবারে আমরা দেখছি মিষ্টি দই পাত্রে ঢালা হচ্ছে, এবং অন্যান্য দইয়ের থেকে মিষ্টি দইয়ের রংটা কিছুটা গাঢ় লালচে রঙের হয়ে আমি আমার কাকুকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু কাকুর বাড়ি হচ্ছে শেরপুরেই, এবং শেরপুরে সে দইয়ের এলাকায়, দইয়ের রাজ্যে বাড়ি তার, তো কাকু তুমি বলো যে সারাদিনে তুমি কয় কাপ দই খাও, বা তুমি প্রতিদিন দই খাও কিনা? আমি তো দইয়ের বরাবরই মানে দইয়ের পাগল। আর আমার চেহারা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি একটু দই পছন্দ করি, মিষ্টি জিনিস পছন্দ করি, সেই জন্য আমার চেহারাটি একটু ভোজন রসিকের মতো। তাই আমি সারাদিনে মোটামুটি 2-3 সরা দই আমার লাগে আর কি। মোটামুটি আমি দইটা আগে থেকেই খুব পছন্দ করি। যে কোনো খাবার পরে, ভাত খাই আর যে খাই, খাওয়ার শেষে আমার একটু দই লাগবে। অতএব আমার দিনে দেখা যাচ্ছে 1 সরা 2 সরা, অনেক সময় 3 সরা দই আমার লাগে। তো এই জন্য আমি খুব পছন্দ করি। এই দইটার এত টেস্ট আপনারা খেলে বুঝতে পারবেন আমি কেন 2-3 সরা দই আমি প্রতিদিন খাই। তুমি কি দইয়ের কারখানা দেখে বিয়ে করছো? মানে দইয়ের কারখানা দেখে তুমি মানে এই সিদ্ধান্ত নিয়েছিলে কিনা যে আমি আসলে দইওয়ালার মেয়েকে বিয়ে করব? বলতে গেলে তাই। আমি আমার পাড়াটাও মানে বাড়িটাও ঘোষপাড়ার সঙ্গে দত্তপাড়া। তো আমি আগে রেগুলার দই খেতাম, 1 সরা করে দই খেতাম। আমি আমার একটা ফ্রেন্ড ছিল, 2জন মিলে 2 সরা দই খেতাম। তারপর ফ্রেন্ডের মাধ্যমে আমাকে প্রস্তাব দেওয়া হয় যে আমার শ্বশুরের মেয়ের ব্যাপারে। তো আমি ভাবলাম যে যাক 2 দিয়ে 4 হয়ে গেল, দইয়ের কারখানা, তাহলে তো আমার দই কিনতে টাকা লাগবে না। আমরা সব সময় দেখি যে আমাদের বাড়িতে একটা প্রবাদ রয়েছে, আমরা যদি কিছু খেতে ভালোবাসি তাহলে মা, ঠাকুরমা, কাকিমা এরা বলে যে ঠিক আছে, আমি যেরকম ইলিশ লাভার, আমার মা বা কাকিমা বা আমার ঠাকুরমারা বলেছে সব সময় যে তোকে ইলিশওয়ালার সাথে বিয়ে দিব। তো আসলে কাকু সেই জিনিসটাকে সফল করেছে। দই খেতে পছন্দ করে বলে দইওয়ালার মেয়েকে বিয়ে করে ফেলেছে। এই খিসাপাতা দই ভান্ডার যেটা, সেই মালিকের মেয়েকে কিন্তু সে বিয়ে করেছে। আমার কাকিমণি কিন্তু আসলে দই এই কারখানার মালিকের মেয়ে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কাকু 3 ছড়া করে দই খেয়ে ফেলছে। আসলেই সত্যিকারের দইয়ের রাজ্যের যে সুনামটা তার বজায় রাখা উচিত, সেটা কিন্তু সে করছে। দই নিজে না খেলে আসলে মানুষ কেন খাবে? তো নিজেকে খেতে হবে, তারপর তো মানুষ খাবে। তোমাকে আসলে একসাথে কতগুলো দই দিলে তুমি খেতে পারবে? আসলে মূল বিষয়, আমি যখন বিয়ে করার আগে একটা সামান্য ছোট কথা বলি। আমার বন্ধুদের সঙ্গে আমার একবার বেট লেগেছে। এক বন্ধু আমাকে বলছে তুই কতগুলো দই আর মিষ্টি খেতে পারবি? আমি বললাম 10 মিষ্টি 1 সরা দই খেতে পারবো। তো বন্ধু তো ভাবলো যে না এ তো পারবে। তখন আমাকে বললো 2 সরা দই খেতে হবে, ½ কেজি মিষ্টি খেতে হবে। আমি বললাম ঠিক আছে পারবো। তখন ও আবার একটু পরে বলে না তুই পারবি, তাহলে এক কথাই সই 3 সরা দই আর 1 কেজি মিষ্টি খেতে হবে। তাই আমি বললাম না আমি খাবো না। তখন ও জোর করে বলতেছে না খেতে হবে। আমি বললাম না আমি খাবো না। তখন ও বলতেছে না খেতে হবে। আমি বললাম ঠিক আছে ডান। আরও সব বন্ধু বান্ধব ছিল, আর উল্টাতে পারিনি কথা। তো সেই সময় আমি 3 সরা দই, বিয়ের অনেক বছর আগের ঘটনা, 3 সরা দই 1 কেজি মিষ্টি খেয়েছিলাম।
সেই থেকে আমি বুঝতে পারলাম যে না আমি 300 দই খেতে পারি। এখনো আমার ওইটা এখনো বজায় আছে, আমি খেতে পারি। 300 দই ব্যাপার না, ব্যাপক। এটা আসলেই সত্যি আমি শুনিনি, কখনো দেখিও নি। কাকু আসলে এটা মানে একটা অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। 300 দই 1 কেজি মিষ্টি, এটা কিন্তু আসলে মুখের কথা না। তো দইয়ের রাজ্যের আসল উত্তরসূরি, আসল যোগ্য উত্তরসূরি কিন্তু আমার কাকা। এই যে দইয়ের কারখানা আশেপাশে থাকেন, সবসময় দই বানানো দেখেন, খাইতে ইচ্ছা করে না? খেতে ইচ্ছে তো করি, আচ্ছা, খান মানে প্রতিদিন খান? মাঝে মাঝে খাই। আচ্ছা, খাইতে কেমন লাগে? দই কেমন লাগে? সৌন্দর্য, নিজের বানানো দই খেতে ভালো লাগে? খেতে তো ভালোই লাগে। আমি যদি না খাই তাহলে দর্শক কেমন নিয়ে খাবে? শেরপুরের দই মানে ঐতিহ্য। দই আমরা খাবো না, খাবে কি? এটার মানে আমি বুঝবো কি করে খাঁটি দই? এটা কিভাবে পড়বে? আর এই দেখেন, আর এই যেটা আমরা পুরোটাই উপরে দেবো, তাও পড়বে না। বাহ, পড়লো না? না, পড়বে না। তাহলে বুঝতে পারবো যে এটা খাঁটি দুধ দিয়ে বানানো এবং ঘন করে বানানো। একই দুধ দিয়ে, মানে এটা ওটা যে দুধ, এটাও সেই দুধে, এটা ওইভাবে উপর করলে ওটা পড়বে না। আমাকে একটা দই খেতে দেওয়া হয়েছে এবং আমি যেহেতু একা মানুষ, সুতরাং অত বড় সরার দই খেতে পারবো না। এখানে কাপ দইও কিন্তু রয়েছে, তো আমি কাপ দই একটা টেস্ট করব। সেম দইটাই কিন্তু কাপেও রিজার্ভ করা আছে। সো এটা একটু টেস্ট করে দেখাই এবং তোমাদেরকে বলি আসলে কেমন খেতে। সিরিয়াসলি একটা অথেন্টিক দই খাচ্ছি এবং এই মুহূর্তে আছে দইয়ের রাজ্যের সত্যিকারের একটা খাঁটি দই খাচ্ছি আমি। এবং এটা না খেলে তোমরা বুঝবে না। তোমরা অনেকেই বাজারের অন্যান্য ব্র্যান্ডের অনেক নামে দামে সব কিছুতে চলে, কিন্তু তোমরা খিসা পাতা দইটা কিন্তু একবার টেস্ট করে দেখতে পারো। জাস্ট ওয়াও। একটা ঘি ঘি গন্ধ। একবার খাই। মিষ্টি অতিরিক্ত না, যেটা সবাই অবজেকশন করে, এবং দই একটা টক স্বাদ আছে। এছাড়াও খাঁটি দই জাস্ট খেয়ে বোঝা যাচ্ছে। এই দই 1 চামচ মুখে দিলেই মনে হয় কেন এত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে দই খাওয়ার জন্য এই বগুড়া শেরপুরে। শেরপুরের দইয়ের বিশেষত্ব হচ্ছে এটি খাঁটি দুধ দিয়ে বানানো হয় এবং এত বেশি ঘন করে জাল দেওয়া হয় যে এই দইয়ের স্বাদ এবং গন্ধ একেবারেই অটুট থাকে। এক পাত্র দুই পাত্র এভাবে সারি সারি মাটির পাত্র ভরে উঠেছে দইয়ের দুধে, আর প্রতিটি পাত্র যেন অপেক্ষা করছে কখন সময়ের ছোঁয়ায় সে দুধ রূপ নেবে সুস্বাদু দইয়ে। দই তৈরি করতে করতে কখন যে দিন পেরিয়ে রাত নেমে এসেছে তা যেন বোঝাই যায়নি। আমি তখন একটা ব্রেকের পরে আবারও রাত্রেবেলা এসেছি কারখানায়। যখন রাতে এই কারখানায় এলাম তখনও থামিনি তাদের কাজ। জ্বলন্ত গরম চুলার পাশে আগুনের উষ্ণতার মধ্যেই একের পর এক মাটির পাত্র সাজিয়ে চলেছে তারা। আর দূর থেকে সেই দৃশ্যটা দেখলে মনে হচ্ছিল এ যেন কোনো দইয়ের কারখানা নয়, রাতের অন্ধকারে মাঝে ফুটে উঠেছে এক বিশাল মাটির ফুলবাগান। খেয়াল করে দেখেন, এই যে এখানে দই সাজানো রয়েছে এবং দইগুলো কিন্তু একদম গোল গোল করে ঘুরিয়ে সাজানো, আর মাঝখানে কিন্তু রয়েছে কয়লা। এই কয়লার এখান থেকে তাপ বেরোচ্ছে, আর এই যে দইগুলো সাজানো, এই দই তাপে তাপে একদম একদম একটা পরিপূর্ণ দইয়ে রূপান্তর হবে। বড় ঢাকনাগুলোতে ঢেকে দেওয়া হবে, প্রত্যেকটা দইয়ের সার্কেলগুলোকে বড় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। অলরেডি কিন্তু এখানে 2টো ঢাকা হয়ে গেছে, তবে আরো কিছু প্রসেসিং বাদ রয়েছে, সেগুলো কিন্তু করার পরে তারা এগুলো ঢেকে দেবে। তো এই যে এত তাপের মধ্যে কয়লার মধ্যে কিন্তু কাজ করছে, আমি দেখতে পাচ্ছি এখনো দুধ ঢালার কাজ কিন্তু চলছে। এই যে প্রত্যেকটা দইয়ের এরকম সার্কেল করে দইগুলো সাজানো আছে, আর এর ভেতরে কিন্তু রয়েছে কয়লা, আগুন। এই আগুনের চতুর্দিক থেকে দই সাজানো, আর এই বড় বড় ঢাকনাগুলো দিয়ে এখানে দই ঢেকে দেওয়া হবে। এত গরমের মধ্যে কিন্তু এখানকার কারিগরেরা কাজ করে, আর এই তাপ সহ্য করে তারা প্রতি সময় প্রতিদিন আসলে এইভাবেই দই বানাচ্ছে। আর আপনারা খেয়াল করে দেখেন যে এখানে দই যেভাবে সাজানো আছে একদম ফুলের মতো, দেখতে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা সার্কেলে কিন্তু অনেকগুলো করে দই সাজানো, এবং এখানে রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই কারখানায় অনেক অনেক দই বানানো হয় এবং প্রত্যেক দিন প্রায় কয়েক হাজার পিস দই বানিয়ে কিন্তু সাপ্লাই করা হয় এই খিসা পাতা দইয়ের কারখানায়। এটা কি করা হচ্ছে? এখানে দইয়ের তাপমাত্রা কমানো হচ্ছে। মানে বেশি তাপ হয়ে গেছে, বেশি তাপ হয়ে গেলে তখন এখানে তাপমাত্রা কমানো হয়। এই দইয়ের সরাগুলো দিয়ে ঢেকে দিচ্ছেন না? আপনাদের গরম লাগে না প্রতিদিন এত তাপে কাজ করেন? গরম লাগলে কিছু করার নাই তো, অভ্যাস হয়ে গেছে আপনাদের। হ্যাঁ অভ্যাস। মানে দই এখানে দই হয়ে যাচ্ছে, আপনারাও তো আসলে দই হয়ে যাওয়ার কথা। দই হয়ে গেল কি করব না এখন, আপনারা দইয়ের মতো হয়ে গেছেন না?
এই মুহূর্তে যে মানুষটিকে দেখছেন তিনি হচ্ছেন বিকাশ রায়। উনি হচ্ছেন এই খিরসাপাতা দধি ভাণ্ডারের মালিক এবং ওনার আয়োজনে কিন্তু এত দই প্রতিদিন বানানো হচ্ছে। আমরা তার সাথে কথা বলবো এবং জানবো আসলে তার এক্সপেরিয়েন্স কি এই দই বানানোর পেছনে। আপনি তো এই খিরসাপাতা দই কোম্পানির মালিক, আপনার কত বছরের ব্যবসা এটা? 17 বছর। 17 বছর। আপনার ব্যবসা যখন শুরু করলেন তখন কতটুকু ছিল আর এখন কত বড় হয়েছে? প্রথম ছিল 100 কেজি, 80 কেজি, 90 কেজি, আস্তে আস্তে 400-500-600। 400-500-600 কেজি আপনি সেল করছেন। আচ্ছা, খিরসাপাতা তো এখন একটা ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডে আপনার যে মানে পরিচিতি, এই পরিচিতিটা কতটুকু, মানে আপনার কাস্টমাররা কি এই দই সন্তুষ্ট? সন্তুষ্ট, ভালো। আচ্ছা, আপনি কি চেষ্টা করেন এটার মানে আলাদা কি আছে? আরো ভালো করার চিন্তা ভাবনা করি, ভালো করা মানে আরো সুস্বাদু করার চিন্তা ভাবনা করি। ভালো মানে যত তৈরি করা তত ভালো সেল। দুধটা কি খাঁটি থাকে? খাঁটি দুধ, খাঁটি দুধটা দেওয়ার চেষ্টা করেন। একদম খাঁটি দুধ। আপনার এই কারখানাকে আসলে আপনি কতটুকু বড় করতে চান, আর কি কি করতে চান? আরো করতে চাই বড়, কিন্তু বড় জায়গা হচ্ছে না, জন্য হচ্ছে না। বগুড়া তো এখন বিভাগ হতে চললো, বিভাগ হয়ে গেলে আপনি কি করবেন? দই নিয়ে আসলে কি করতে চান? আরো বড় করার চিন্তা ভাবনা, আরো ভালো করার চিন্তা ভাবনা। যখন বিভাগ হবে তখন আরো ভালো করার চিন্তা ভাবনা, আরো বড় করবেন, আরো বড় করবে। বিভাগীয় শহরে তখন আপনি একজন দই বিক্রেতা, তখন তো আপনার নাম ডাক আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, বেশি হবে, তা আরো আপনি- বেশি আছে, মোটামুটি ভালো আছে, খারাপ না। আচ্ছা, মানে বড় শহরে যদি 20 জন থাকে তার মধ্যে একজন আমি আছি, বাহ। এরকম একটা টার্গেটে আছি আমরা। এবারে পালা সবগুলো দই এই বড় বড় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার, এবং প্রত্যেকটা দইয়েই কিন্তু এই ঢাকনাগুলো দেওয়া হয়ে গেছে। এটা অপেক্ষা করতে হবে একদিনের জন্য। কালকে কোন সময় খুলবেন এটা? সকাল 6টার সময়। সকাল 6টার সময়। 12টার থেকে দুধ হচ্ছে, জাল দিতে দিতে 5টা বাজছে, 5টার পর থেকে দুধ ঢালা আছে। আচ্ছা, ঢালার পরে এখন এই যে এরকম ফুলতে শুরু করলো না, দইগুলো এখন একটু ফুলে ফুলে উঠতেছে। তারপরে কালকে কয়টার দিকে খুলবেন? সকাল 6টা। সকাল 6টার দিকে খুলে তারপরে ডেলিভারি চলে যাবে। আচ্ছা, দই এখানে কত রকমের বানান? দই আমাদের এখানে 4 রকম। 4 রকমের। কি কি? একটা স্পেশাল দই, একটা স্পেশাল, শাহী দই, হ্যাঁ, একটা শাহী, একটা টক দই, একটা টক দই, একটা চিনি ছাড়া দই, একটা চিনি ছাড়া। আপনার হাতে এখন কি দই? শাহী দই। শাহী দইয়ের বিশেষত্ব কি? মিষ্টি কম, একটু মিষ্টি কম, সুস্বাদ বেশি, মানে একটু ক্ষীরের মতো লাগে খেতে, আমি যেটা খেয়েছি। সবথেকে ভালো। আর যেটা ডায়াবেটিক্সের রোগীরা খেতে পারবে সেটা কোনটা? চিনি ছাড়া, এটা চিনি ছাড়া। চিনি ছাড়া দই। এখানে একেবারে সুগার ফ্রি, তাই তো? এই দইটাতে আপনার তো তাহলে অনেক বেশি দুধ খরচ করতে হয়, কারণ আমি দেখেছি যে যেটা চিনি ছাড়া সেটা আর একটু মিষ্টি করার জন্য দুধের পরিমাণটা বেশি থাকে। এটা দামটা আসলে সব থেকে বেশি, 4 রকমের দইয়ের দামের মধ্যে সব থেকে বেশি কোনটা দাম? দাম বেশি হলো যেটা শাহী দই, শাহী দই যেটা। তারপরে তারপরে যে এই চিনি ছাড়াটাও দামও বেশি। আচ্ছা, শাহী দইটা আপনি কত করে বিক্রি করছেন বাজারে? খুচরা মূল্য 280 টাকা। 280 টাকা খুচরা মূল্য। আচ্ছা, আর এই যে চিনি ছাড়া যেটা? 180। 180, 100 টাকা কম। আর মিষ্টি দই যেটা সেটা 170 টাকা। 170 টাকা ওটা। আর আরেকটা আছে টক দই, টক দই 160 টাকা। 160 টাকা। এগুলোর প্রত্যেকটার আসলে ওজন কিভাবে আছে? ওজন শাহী দই আছে 700 গ্রাম, 700 গ্রাম। সাদা দই আছে 700 গ্রাম, ওকে, টক দই আছে 700 গ্রাম, মানে সব 700 গ্রাম করে। আর মিষ্টি যেটা স্পেশাল 170 টাকাটা 600 গ্রাম। 600 গ্রাম। টক দইটা কোনটা একটু দেখি? এই যে এটা টক দই। আচ্ছা, টক দইটা এরকম সরাতে হয় না, এরকম ডুকি টাইপের রুগী থাকে। হয় টক দই, 16 টাকা চিনি ছাড়া। আচ্ছা, আর বাকি 3 রকমের সব সরাতেই। সব সময় এটা কি? মিষ্টি দই 2 কেজি পাতি স্পেশাল। এটা 2 কেজি পাতিল। এর ভিতরে 2 কেজি দুধ আছে, দই আছে। 2 কেজি থাকে না, 1800 গ্রাম থাকে তো। আচ্ছা, এটা মিষ্টি। মিষ্টি কত দাম এটা? 350 টাকা। 350 টাকা, মানে খুচরা মূল্য। বুঝছেন? আর কেউ যদি পাইকারি কিনতে চায় সেক্ষেত্রে আমাকে একটু দামটা বলবেন। যদি পাইকারি কেউ কিনতে চায় তাহলে শাহী দইটার দাম কত হবে? শাহী দইয়ের দাম হবে 250। 250। আর খুচরা 280। 280। 30 টাকা কম। 30 টাকা। সবগুলোর ক্ষেত্রে কি 30 টাকা করে কম? 30 টাকা কম। তো সব দই আপনি যা বললেন খুচরা দাম তার থেকে 30 টাকা করে 30 টাকা কম। মানে পাইকারি দাম। আপনার কাছে কেউ যদি দই নিতে চায় তাহলে আপনি পাইকারি হিসাবে সাপ্লাই দিতে পারবেন হ্যাঁ, অবশ্যই। দেশে বিভিন্ন জায়গায়। সব জায়গায়। সেক্ষেত্রে সুবিধাটা কি? আপনি সুন্দর করে প্যাকিং করে দিচ্ছেন। পুরো প্যাকেট করে তাকে দিয়ে দেব, সমস্যা নেই। আসলে
আসলে আমি এই মুহূর্তে তার সাথে আমার সম্পর্কটা একটু বলে দিই। দুপুরে আমি কিন্তু আসলে একবার কারখানাতে এসেছিলাম, দিনের বেলায় শ্যুট করেছি এবং রাত্রেবেলার যে ভিডিওটা সেটা কিন্তু রাত্রেই হয়, 8টা-9টা থেকে ওই দইগুলো সাজানো শুরু হয়, তারপর ঢাকনা দেওয়া হয়েছে। এই সমস্ত জিনিসটা দেখার জন্য কিন্তু আমাকে এরকম সময় আসতে হয়েছে। এখন ঘড়ির কাঁটায় 8টা-9টা বাজে, তো সেই সময় এসেছি। এখন আমি আসলে তাকে পেয়েছি যিনি কিনা মালিক, আর মালিক হচ্ছে আমার দাদু হয়। দুপুরে আমি কাকুর সাথে কথা বলেছি এবং বলেছিলাম যে আসলে তুমি কি আসলে দইওয়ালার মেয়েকে বিয়ে করেছো, দই পছন্দ করো বলে। তো আসলে দাদু কিন্তু সেই মানুষ, আমার কাকুর শ্বশুর, এবং তিনি আসলে এই যে খিসাপাতা দইয়ের মালিক, এই কোম্পানি কিন্তু চালাচ্ছে এত বছর যাবত একটা সুনামের সঙ্গে, এবং বগুড়া শহরে তার যথেষ্ট সুনাম আছে। সে কিন্তু আগে দই সাপ্লাই করতো, পরে কিন্তু এখন খিসাপাতা দই তার নিজের প্রতিষ্ঠান করেছে। আর বগুড়া যেহেতু একটা বিভাগীয় শহর হতে চলেছে, সেই সূত্রে কিন্তু একজন বিভাগীয় শহরে দই বিক্রেতা হওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। আর আপনারা যারা পাইকারি দইয়ের বিজনেস করতে চান, পাইকারিভাবে কিনতে চান, সবাই কিন্তু বগুড়া শহর থেকে দই কিনতে আসেন। শেরপুরে সবাই জানেন যে শেরপুরে দই হচ্ছে আসলে বগুড়ায় যায়, এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই শেরপুর থেকে দই যায়। তো আপনারা যদি পাইকারি ভাবে কোনোভাবে বিজনেস করতে চান, মানে পাইকারি দরে কিনে নিয়ে যেতে চান, এখানকার অথেন্টিক দইটা নেবেন। খিসাপাতা দইয়ের এই কারখানা, আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিব, মোবাইল নাম্বারটা দিয়ে দিব আমার ডিসক্রিপশনে। এবং এখান থেকে যদি আপনারা নেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাজারে অন্যান্য দই বা অন্যান্য কারখানা থেকে দই এবং এখান থেকে দইয়ের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে, দামে, এখানকার মানে এবং সাইজে, ওজনে, সব কিছুতেই কিন্তু একটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আসলে একটা প্যাকেট রেডি করছে। আমি সাদা দই খুব পছন্দ করি। সাদা দই যেটা হচ্ছে সেটা শাহী দই, অল্প মিষ্টি, সেটা আমাকে দেওয়ার জন্য সে রেডি করছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি বাসায় নিয়ে যাচ্ছি, সবাইকে খাওয়াবো। আচ্ছা, আরেকটা কথা, আমার দর্শকরা যদি আপনার কাছে আসে তাহলে কি ডিসকাউন্ট দিবেন সেটা বলেন। দিব, ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট দিয়ে দিবেন? আমার কথা বলে ডিসকাউন্ট দিব, অবশ্যই দিব। আচ্ছা, আমার কথা বললে কিন্তু ডিসকাউন্ট আছে, অবশ্যই আপনি এখানে এসে আমার কথা বললে ডিসকাউন্ট পাবেন, সেটা পাইকারি হোক, খুচরা হোক, আর যেভাবে হোক। আর সাথে একটা দই এমনি খাওয়াই দিবেন। থ্যাংক ইউ। আপনারা অনেকেই বগুড়ার দইয়ের কথা জানেন, কিন্তু শেরপুর হচ্ছে আসলেই দইয়ের রাজ্য, যেখান থেকে বগুড়ায় দই সাপ্লাই হয়। বগুড়ার এই অথেন্টিক দইগুলো কিন্তু শেরপুর থেকে চলে যায়। এখানকার কারিগরেরা বছরের পর বছর ধরে এই ঐতিহ্যকে ধরে রেখেছে, এবং এই স্বাদ, গন্ধ এবং এর মান সবকিছুই কিন্তু অটুট থাকে সব সময়। দইয়ের গল্প তো শেষ, এবারে আমাদের গন্তব্য হচ্ছে শেরপুরের ঐতিহ্যবাহী হাটখোলার দিকে। হাটখোলা নামটির মধ্যে যেন এই এলাকার অতীতের একটি ছবি ফুটে ওঠে। একসময় বাজার আর হাট ছিল একটি জনপদের প্রাণকেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ পণ্য নিয়ে আসতেন, কেনাবেচা করত, আর সেই বাণিজ্যকে ঘিরেই ধীরে ধীরে গড়ে উঠত জনবসতি ও শহরের গুরুত্বপূর্ণ অংশ। আজকে শেরপুর পৌরশহর যে এতটা বিস্তৃত ও ব্যস্ত, তার পেছনে এই পুরনো বাজার কেন্দ্রিক বাণিজ্যিক ঐতিহ্যেরও বড় ভূমিকা রয়েছে। সরকারি তথ্যেও শেরপুরের ঐতিহ্যবাহী 12 দুয়ারি হাটের উল্লেখ রয়েছে, যেটিকে বর্তমানে প্রাচীন ও ঐতিহ্যবাহী হাট হিসেবে বর্ণনা করা হয়। আর এই হাটখোলা এলাকার সঙ্গে জড়িয়ে আছে চুরিপট্টি নামও। পট্টি বাংলার পুরনো শহরগুলোর ক্ষেত্রে এই শব্দটি সাধারণত নির্দিষ্ট ধরনের ব্যবসা বা কারিগরি পেশার দোকানপাটের ঘনবসতিপূর্ণ এলাকাকে বোঝাতো। ফলে চুরিপট্টি নামটি শুনলে অনুমান করা যায় এই এলাকার একসময় চুরি বা নারীদের অলংকারের দোকানপাট ও ব্যবসার সঙ্গে নামটির সম্পর্ক তৈরি হয়ে থাকতে পারে। এইসব দোকানে মেয়েদের অলংকার সহকারে কসমেটিক্সের বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়। আপনার কাছে যারা কাস্টমার আসে, এরকম বিয়ের কোনো বাজার করতে আসে? চুরিপট্টি তো শেরপুরের একটা ঐতিহ্যবাহী বাজার। তো এই যে কসমেটিক্সের বিক্রি, বেচাকেনা আপনার কেমন হয়? এখানে সবাই আসে কেমন? ভালোই আসে। মার্কেটে যে এখানে অনেক কম দাম পাই, এখানে আসে। আচ্ছা, মার্কেটের চেয়ে এখানে দাম কম, পাইকারি জিনিস, এই জন্য সবাই মোটামুটি আসে। সব দোকানে আসে। আপনার দোকানে বিয়ের বাজার করতে কেউ আসে? মানে বিয়ের যা কিছু পাওয়া যায় সবকিছু আছে আপনার কাছে? চুরিপট্টিতে তো আসলে কসমেটিক্সের দোকানই মেইন মূলত। ঘুরতে ঘুরতে আমরা একজন বয়স্ক মানুষকে পেয়ে গিয়েছি। আমার মনে হয় তার কাছে আমরা বেশ কিছু তথ্য পেতে পারি। দাদু, এই মার্কেট কতদিনের পুরানা কইতে পারবেন? এই মার্কেট কতদিনের পুরানা কইতে পারবেন? আমি যে আছি 100 বছর। 100 বছর? আমি আছি। আপনার বয়স কত? আপনার বয়স কত? 110। 110 বছর বয়স আপনার? আপনি এখনো এই দোকান করতেছেন? মানে আপনার দোকানে কি কি পাওয়া যায়? ছাতা, ছাতা, মুসুরি,
আপনার বয়স 110 বছর হয়ে গেল। কত সালে জন্ম আপনার? এটা বলতে গেলে আমার 110 বছর বয়স। আচ্ছা, আপনি এত বছর থেকে এই চুরিপট্টিতে দোকান করতেছেন। হ্যাঁ, এই চুরিপট্টি তাহলে কত বছর পুরনো হবে? বহু পুরানো হবে। এখন শরীরপট্টি উন্নত হচ্ছে আপনি বুঝছেন। আগে এগুলো তো জঙ্গল ছিল, এগুলো সব জঙ্গল ছিল। জঙ্গল ছিল আগে, এত উন্নত ছিল না। তখন আপনার এই ছাতার দোকানই ছিল? আমার বাপ ছিল তখন, আমি বসে থাকতাম। আপনি বসে থাকতেন? তখন থেকেই ছাতাই বিক্রি হয়? হ্যাঁ, সাথে বিক্রি করে। অন্য কিছু না, শুধু ছাতাই বিক্রি করেন? ছাতাই। এই শেরপুরের ইতিহাস কিছু বলতে পারবেন? না, আগে মানে রাগ করে না বাপ। আগে হিন্দুরা রাজ্যে দেশ চালাচ্ছিল বুঝলেন, হিন্দুরা খাজনা নিচ্ছে। তারপরে দেশ স্বাধীন হলো, তখন সরকার নিয়ে নিল। এই তো জানিয়ে নি। আচ্ছা আচ্ছা। তারপরে তো এখন সব ডাক হয়, হুম পৌরসভাতে ডাক হয়। হুম। ডাক হয়? ডাক হয়ে কি হয়? ওই যাই যাই মল কিনে দেয়, হুম। তাই দিয়ে খাজনা আদায় করে। ও ডাকে জায়গা দখল করে, তারপর সেগুলা খাজনা আদায় করে? ওই 1 বছরের জন্য। 1 বছরের জন্য? আচ্ছা। আর পরের বছর আবার ডাক হয়, আবার আর একজন নাই। এখানে জায়গা এইভাবেই পায় মানুষ? এগুলো সব সরকারি জায়গা দিয়ে। সরকারি জায়গাতে দোকান? আপনার দোকানে ভাড়া কি দিতে হয়? না, আপনার নিজের দোকান এটা? আচ্ছা। প্রতিদিন কেমন কাস্টমার আসে? কত টাকা বিক্রি করেন? এই কথা করে রাখ, আমার গাল পড়ে আপনি বিক্রি হয় কম। কম বিক্রি হয়? কিন্তু পাইকারি দামে বিক্রি হয় নাকি? একটু বেশি বিক্রি হয়। আচ্ছা। আমি পাইকারি বেশি নাই, খুচরো দিয়ে একটু বেশি। কিন্তু অত বেশি বিক্রি বেচা কেন হয় না? আমার দাদা সম্পত্তি আছে, ওই যেই খরাক হয়। এই দোকান দিয়ে জীবন চলে না? না, এই যেমন খাই পান খাওয়া হয় আর চা খাওয়া হয়। পান খাওয়া, চা খাওয়া? এই দোকান দিয়ে বেশি কিছু চালানো সম্ভব না? না। 110 বছর থেকে উনি এই দোকান চালাচ্ছেন, মানে ওনার বয়স 110 বছর। আর এই দোকানটা তারও অনেক আগের পুরনো, তার বাবার আমলের, এবং সে এত বছর যাবত কিন্তু এই ছাতাই বিক্রি করছে। এবং তিনি আসলে বলছে যে আগে এই জায়গাগুলো আসলে জঙ্গল ছিল, ডে বাই ডে এটা আরো উন্নত হয়েছে। তবে মানুষের আসলে এই যে এখানে কাস্টমারের সংখ্যা একটু কম, এবং উনার আসলে এখান থেকে বিক্রি করে মানে চা আর পান খাওয়া ছাড়া আসলে কোনো কিছু হয় না, সেভাবে পরিবার চলে না। দোকানটা আসলে তার বসে এই যে আনন্দ করা, এই যে সবার সাথে দেখা হয়, কথা বলা, কাস্টমারের সাথে গল্প করা, জিনিসপত্র বিক্রি করা, আর এই যে পান আর চা খাওয়া, এটা হচ্ছে তার এখন এই বয়সে এই জীবনে আসলে শেষ মানে মূল লক্ষ্য আর কি। এইভাবে চলছে জীবন, এইভাবেই চলছে চুরিপট্টি, এভাবেই পুরোনো একটা বাজার টিকিয়ে রেখেছে এরকম পুরোনো মানুষগুলো। এই যে হাট, এই হাট নিয়ে কিছু বলেন। এটার ইতিহাস আছে। এটার নামটাই হচ্ছে শেরপুর বারোদুয়ারি হাট। হাট খোলা কে বলে, হাট খোলা কে বলে হাট। এটার অনেক সুনাম আছে। প্রায় আমার জানা মতে প্রায় 100-150 বছর হয়ে গেছে এই হাটের, মানে এখানে পরিচালনা হচ্ছে। আগে অনেক জমজমাট ছিল এখানে। হাটের গরুর হাট ছিল, ছাগলের হাট ছিল, এবং এখানে চাল, ধান, তারপরে তরি তরকারি সব, মানে তাজা সবজি এখানে পাওয়া যায়। বর্তমানে এখানে মাছ, সকাল বাজারে যে মাছ, এটা খুব ভালো। মানে হাটটা বেশ জমজমাট ছিল, কিন্তু এখন গরুর হাটটা চলে যাওয়াতে এখন একটু ভাটা পড়ছে। আর এটা হচ্ছে চুরিপট্টি। এই চুরিপট্টি অনেক আগে থেকে এই চুরিপট্টিতে মানুষ ব্যবসা করে আসছে। বেশ ভালোই, পৌরসভার মধ্যে একটা শেরপুর বারোদুয়ারি হাট, এটা সুনামের সাথেই আছে এখনো পর্যন্ত। আমরাও আশা করছি যে আরও এটার উত্তরোত্তর বৃদ্ধি পাবে, বা মানুষ আসবে, দেখবে হাট খোলায়। এইটাই। আর একটা কথা বলি, এই যে চুরিপট্টিটা কিন্তু অনেক আগে থেকে খুব জনপ্রিয়। এই চুরিপট্টি যে ক্রুকারিস আইটেমটা, এখানে মানুষ আগে স্টিল থেকে শুরু করে শীটের বালতি টালতি, তারপর কড়াই, আবার ক্রুকারিজের জিনিস টিনিস, কাঁচের জিনিস টিনিস সবই এখানে পাওয়া যেত। কালের বিবর্তনে এখন অনেক মার্কেট হয়ে গেছে, তবুও এখানে বেশ জমজমাটের মতো ক্রুকারিজের মার্কেটটা এখনো জনপ্রিয়তা আছে। কত বছর থেকে এই দোকানে আসো? প্রায় এলাকা 14 থেকে 15 বছর। আচ্ছা, এখানে আসলে এই যে চুরিপট্টি, এর মধ্যে কি কি আসলে পাওয়া যায়, কি কি জিনিস? এই বাস বাজারে আপনার টয়লেট টিস্যু থেকে সব কিছু পাওয়া যায়। আপনি মনে করেন মশারি, টর্চ লাইট, তালা, ছাতা, যাবতীয় টলি, টয়লেটে কি পাওয়া যায়?
টয়লেটের ইয়া পাওয়া যায়, মানে ব্রাশ পাওয়া যায়। ব্রাশ টয়লেটের আপনার লেখা বোর্ড না ব্রাশ আর লেখা অনেক কিছু যাবতীয় জিনিস পাওয়া যায়। শেরপুর চুরিপট্টিতে রিপন কাকুর দোকানে তোমরা সবাই আসবে, যদি আসো কোনো ক্রোকারিজের জিনিস অথবা এই যে যতগুলো আইটেমের কথা বলে, এতগুলো আইটেম আমার পক্ষে বলা সম্ভব না, যতগুলো আইটেমের কথা বলেছে সব কিছু কিন্তু একটা দোকানের মধ্যে পাওয়া যাবে। এই সমস্ত জিনিস যদি তোমাদের প্রয়োজনে থাকে এবং তোমরা যদি শেরপুর থেকে দেখে থাকো বা আশেপাশে কেউ হয়ে থাকো অথবা শেরপুরে যদি এসে থাকো, তাহলে একবার এই অথেন্টিক চুরিপট্টিতে ঢু মারতে পারো। ঐতিহাসিক চুরিপট্টিতে ঢু মারা তোমাদের উচিত, কারণ আমিও কিন্তু ঘুরছি শেরপুরে আনাচে কানাচে এবং দেখছি পুরনো পৌরসভা আসলে কেমন ছিল, কি ইতিহাস ছিল এবং এখন কেমন আছে সেটা দেখার চেষ্টা করছি। কিন্তু আমাদের যুগ বদলে গেছে, অনেক পাল্টে গেছে সব কিছু, অনেক কিছু যান্ত্রিক হয়ে গেছে, তবুও এই শেরপুর কিন্তু এখনও আগের মতো অনেক কিছু পাওয়া যায়। পুরনো গন্ধ কিন্তু এখনও শেরপুরে পাওয়া যায়, সেই দই মিষ্টি কারখানা, পুরনো বিল্ডিং সব কিছু কিন্তু এখনও আছে। তাই শেরপুরের মতো একটা ঐতিহাসিক পৌরসভা তোমাদের ঘুরে দেখা উচিত। পুরনো শহরের অলিগলি, হাটখোলার কোলাহল আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই পুরনো স্থাপনাগুলো সব মিলিয়ে শেরপুর যেন আজও বুকে আগলে রেখেছে তার ফেলে আসা দিনের গল্প। সেই গল্পের কিছুটা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরবো বাংলার কোনো নতুন শহর, নতুন ইতিহাস আর নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন সঞ্চিতাস ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। মানে তুমি ভোজপুরি ভাষায় আর কিছু বলো তো। মেলা কিছু পারি, বলো। মানে আপনাকে কি করে কব না, আরেকটা জিনিসও ভাষা পারি। কও। মানে আপনি আমরা মেরান আবার কাকি মনে করেন আরেকটা ভাষা করছে, এই ভাষা হিন্দি। রকা খয়নিয়া হজে জাতানি, হেজে জাতানি, আবার হেলিয়া ওতানি, লাইন মারতানি, তার সাথে লাইন মারতানি। এই আমার ছুটকি বইনিয়া রুচিতা কিছু বলতো, বল বল। তুমি লাইনও মারো? হ্যাঁ, তুমি লাইন মারো? হ্যাঁ। আচ্ছা সেটা বলো। এটা ভাষা। আচ্ছা মানে এটা ভাষা। আচ্ছা ভাষা। বুঝছেন? এমনি সত্যি লাইন মারো না? না, এটা ভাষা। ও ভাষার জন্য বললো। প্রেম না করেনি, প্রেম हम না করেনি, সত্যি জানি প্রেম না করেনি। ये आईफोन 60 Pro Max মোবাইল দাম কত টাকা অ্যালবাম নিকে জানতানি, এসব ফোন কিডনি বেচলেও না হইলা দাম মেলা টাকা দাম। আরে ও পানি এলে মোবাইল দাম নিলা কোটি কোটি টাকা, দুগো কিডনি বেচলেও না হয়। এটুক না ভিডিও শেষ। আমি কে মোবাইল আবি বাটে মনে করেন 16-17 হাজার টাকা, এইটুক না মোবাইল। আমি কে মোবাইল বাটে তাও লপ। ওয়াও, কি বলবো বলেন? মানে এই যে তোমার বাড়ি এখানে দুধের এখানে, আমি ঘর হাই দুধ বাজে না, আমি সবাই যায় সাইকেল চালায় নিয়ে যা, ওটা করে নিয়ে যা। আবার হাই যে আমি ঘর সব কোনামে ঘর, হাই আমার বই নিয়া, ও আমার বই নিয়া, ও আমার বই নিয়া, হাই বই নিয়া, সত্যি বই নিয়া। এই যে পার্ক বাজার বুঝলেন, তারপর এই দুধ বাজার, তারপর হাই দুধ বাজার রটে, এই যে ব্যাট বল খেলে আছে, এটুক না শেষ। কি ভাষা বললে এটা বলো, এখানে বলে যাও এটা কি ভাষা। তার মানে কি এখানে না কি ভাষা, এই ভাষা কি? তুমি কে, তুমি কি করো, তোমাদের ভাষা কেন আলাদা? হরিজনদের ভাষা। আচ্ছা এটা হরিজনের ভাষা তুমি বললা? ভোজপুরি না, হিন্দি তো না, এটা ভোজপুরি ভাষায় কথা বললা।